যে শ্রাবণে প্রেম আসে লেখিকা তন্নিমা খান পর্ব নয়। মানুষটাকে চোরা চোখে আর এক পলক দেখার সুযোগ হলো না ইরার। তবে রেখে যাওয়া ভালোবাসায় সেই তীব্র স্ফুলিঙ্গ যেন জ্বলজ্বল করছে ইরার চোখ মুখে। একজন আদর্শবান দায়িত্বশীল স্বামী নামক বটবৃক্ষ এতটাই ক্ষমতাবান যে সশরীরে উপস্থিত থাকলেও তার সৌন্দর্য জ্বলজ্বল করে তার স্ত্রীর মাঝে। আরশির সামনে দাঁড়ালে বিগ্রহ লেপ্টে যাওয়া সেই লালচে গাল, লাজে ভরা চাহনি, মানুষটার ভালোবাসায় সেজে ওঠা ইরার মাঝে অন্যরকম এক সৌন্দর্য ভেসে উঠল। সে কি অদ্ভুত অনুভূতি! 25টা বছর জীবন আর বেঁচে থাকার জন্য লড়াই করতে করতে যখন সমাজও ডিভোর্সি বলে বিতাড়িত করতে চেয়েছিল, ঠিক তখনই সৃষ্টিকর্তা সেই ডিভোর্সি মেয়েটাকে সব দিক থেকে পূর্ণ মর্যাদা, ভালোবাসা আর দায়িত্ববান স্বামী নামক ঐশ্বরিক ক্ষমতা দিয়ে তাকে ঠিক সমাজের সর্বস্তরে প্রতিষ্ঠিত করে দিল। বড্ড অদ্ভুত মনে হলো ইরার কাছে। বোবা, বধির মা, মরা, ডিভোর্সি এক বাচ্চা সমেত মেয়েটিও। ওগুলো তো কপাল পোড়া মেয়েদের জন্য নয়। তবে কেন তার জীবনে এত এত সৌন্দর্য, সুখ আর প্রেম নিয়ে হাজির হলো শ্রেয়ান? ইরার যে সহ্য হয় না এত সুখ, কারো প্রেমে পড়ার এত সুখ কেন? অপেক্ষাতেও রাজ্যের সুখ। ইরার মাঝে ইদানিং হুটহাট সাজগোজের স্পৃহা দেখা যায়, লাজুকতা দেখা যায়। লোকটির দিকে আর চোখে তাকানো হয় লুকিয়ে লুকিয়ে। অমায়িক লোকটির অপার্থিব সৌন্দর্যে চোখ মুদে নেওয়া হয়। সংসার নামক শব্দটি শুনতেই যার মাঝে ঘৃণা অনুভব হতো, আজ সেই মেয়েটি কারো সংসার করার জন্য মুখিয়ে আছে। কে জানতো পুরো জীবন মানুষের মন আর জীবন থেকে বিতাড়িত হয়ে আসা ভঙ্গুর মেয়েটির জন্য এত ভালোবাসা অপেক্ষা করছে। পরিণতি যদি এতটা সুখের হয় তবে দুঃসহ সেই ধৈর্য ধরতে কিসের বিবাদ? সৃষ্টিকর্তা আছেন তো। সেদিনের পর ঠিক 2 দিনের দিন। ইরার অপেক্ষাদের মিষ্টতা আরেকটু বাড়িয়ে দিয়ে ফোনের স্ক্রিনে একটা ছোট্ট বার্তা ভেসে উঠল। ছেলে মেয়ে আর সংসারের মাঝে ব্যস্ত সময় কাটাতে থাকে ইরা। ঘরে এসে যথারীতি একবার হলেও ফোনটা চেক করে। কিন্তু প্রতিবার নিরাশা হলেও সেদিন আর নিরাশা হতে হয়নি। কাঙ্ক্ষিত মানুষটির থেকে বার্তা এসেছে দেখতেই ইরার দেহের প্রতিটা স্নায়ুতে উল্লাস ছেয়ে গেল। অনুশোচনা, অনুতপ্ততা জর্জরিত একটি বার্তা দেখতেই ইরা ফিক করে হেসে উঠল। আমার করা কাজটা কি অনুচিত ছিল? আমি কি অতিরিক্ত করে ফেলেছি? আপনি নিশ্চয়ই আমার খারাপ ভাবছেন। আমি আসলে ওভাবে না, মানে আমি নিজেকে সামলাতে পারিনি। বারবার মনে হয়েছিল একটু শুয়ে না দিলে অনর্থ ঘটে যাবে, আমি কাজে মনোযোগী হতে পারবো না। আপনি কি রাগ করেছেন? আমার আরও সময় দেওয়া উচিত ছিল আপনাকে। আমি দুঃখিত ইরা। প্রেমে পড়লে মানুষ অদ্ভুত আচরণ করে। নয়তো 2 বাচ্চার মা এই ইরা নামক মেয়েটি কেন অদ্ভুত আচরণ করছে? হাত পা কাঁপছে কেন? বুকটা হাঁপড়ের মতো লাগছে কেন? কই, আগেও তো থেকেছে পুরুষ মানুষের সান্নিধ্যে। 1-2 দিন নয়, বরং পুরো 4টা বছর। তবে কেন এত নতুনত্ব? হাত দুটো কাঁপছে অস্বাভাবিকভাবে। চোখ মুখ গরম হয়ে গিয়েছে ইরার। অনুভূতির সেই তীব্রতা সামাল দিতে দিতেই ইরা অস্বাভাবিক আচরণ করে বসল। দম মেরে বসা মস্তিষ্ক নিয়ে কম্পিত হাতে লিখে বসল। আমি আরও আগে আশা করেছিলাম। মেসেজটি পাঠিয়ে ইরা নিজের কপাল চাপড়াতে লাগলো। মতিভ্রষ্ট হয়েছে তার নিশ্চিত। নির্লজ্জের মতো এটা কিভাবে লিখল? ইরা এলোমেলো দৃষ্টি ফেলতে লাগলো। কি করবে? বহু চেষ্টা করলো ইরা, কিন্তু মেসেজটি ডিলিট কিভাবে করে সেই উপায় খুঁজে পেল না। ততক্ষণে অনর্থ ঘটে যায়। ইরার চোখ বড় বড় হয়ে গেল। শ্রেয়ানের কল ভেসে উঠতেই লজ্জায় রাগে ইরা ফোন ছুঁড়ে মেরে এক ছুটে ঘর থেকে বেরিয়ে গেল। অন্যদিকে শ্রেয়ান হতভম্ব হয়ে মেসেজটির দিকে তাকিয়ে আছে আরও আগে। তার মানে সে লেইট করে ফেলেছে।
ইরা আরও আগে আশা করেছিল। কলটি কেউ রিসিভ না করতেই শ্রেয়ান একের পর এক মেসেজ দিতে লাগলো, কিন্তু কোনো ফিরতি বার্তা আসলো না। নিরুপায় শ্রেয়ান মায়ের কাছে ফোন দিল। সে জানার ইরা গোসলে গিয়েছে। রাত হয়ে গেলেও যখন ইরার সাথে যোগাযোগ করতে পারল না শ্রেয়ান, তখন সে বুঝে নেয় মেয়েটি মুখ লুকাচ্ছে তার থেকে। এই লুকোচুরির স্থায়িত্ব হলো ঠিক 20 দিন। টানা 20 দিন পর শ্রেয়ান তার টাফ শিডিউল সামনে সেদিন ছোট্ট একটা ন্যাপ পায়। মাত্র 2 দিনের একটা বিরতি। দিনটি ছিল বুধবার। বাবাকে ছাড়া শ্রবণ দিব্যি সুখে দিন কাটালেও ছোট্ট ইরামের মাঝে খানিক পরিবর্তন দেখা যায়। সে যে অবচেতনাও কাউকে খুঁজে বেড়ায়, বায়না ধরে, জেদ ধরে, রাগ দেখায়, কান্না করে। ইরা বোঝে মেয়ে শ্রেয়ানকে খুঁজছে। রাত 9:30। আজ ঘরময় কেমন আনন্দময় পরিবেশ। আজ শ্রেয়ান আসবে। ভাইয়ের আগমনে সুস্মিতা বিকালেই এসে পড়ে বাড়িতে। একদিন থাকবে ভাইয়ের সাথে। সুস্মিতা এসেই ইরার সাথে কাজে হাত বাড়ায়। আজ হরেক রকমের রান্না হয়েছে বাড়িতে, সব শ্রেয়ানের পছন্দের। বিকাল থেকে ইরা এগুলো রান্না করেছে। সুস্মিতা আর সুমনা শ্রবণ আর ইরামকে সুন্দর পোশাক পরিয়ে সাজিয়ে গুছিয়ে নিয়ে বসে আছে। অতঃপর কাঙ্ক্ষিত সময়টা এসে গেল। কলিং বেল বাজাতেই মিলা ছুটে গিয়ে দরজা খুলল। খুলতেই সাহেব চৌধুরীর হাস্যোজ্জ্বল মুখটি ভেসে উঠল। হাতে ছেলের ট্রলি। সুমনা আর সুস্মিতা বাচ্চাদের নিয়ে দরজার কাছে এগিয়ে যায়। দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা শ্রেয়ান ঠোঁট সরিয়ে অলস গতিতে হাসল দাদুমণির কোলে ছেলেকে লাফাতে দেখে। ছেলের ঝুলন্ত ফোলা ফোলা 2 গাল দেখতেই চোখে মুখে ছেয়ে যায় প্রশান্তি। অবশেষে তারা বাবা ছেলে অভিশপ্ত দুঃসাহসীহীন এই দিনগুলি কাটিয়ে আজ সুখী শান্তি সামর্থ্যবান। মায়ের দিকে তাকিয়ে শ্রেয়ান হেসে বলল, আসসালামু আলাইকুম মামনি, কেমন আছো? মোনা হেসে সালামের উত্তর দেয়। এক হাতে ছেলেকে বুকে আগলে নিল। শ্রেয়ান মায়ের বুকে ঢুকতে ঢুকতে ছেলেকে নিজের কোলে তুলে নিল। ছেলের ঘাড়ে মুখ গুজে দিয়ে বহুদিনের তৃষ্ণার্ত পিতৃত্বকে শান্ত করল। সুমনা ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিস কেন? আগে বস, বাচ্চাদের একটু কোলে নে। একজন তো রীতিমতো সবাই আর সাথে আড়ি কেটেছে। তার যে শুধু বাবাকেই চায়। শ্রেয়ানের দৃষ্টি চকচক করে উঠল। উজ্জ্বল দৃষ্টি এদিক ওদিক নিক্ষেপ করতেই মিলার পেছনে বোনের কোলে থাকা গম্ভীর মুখটি দৃষ্টি দেখতেই তার মনে ছোট্ট মেয়েটি তাকে মনে রেখেছে। সে ছেলেকে মায়ের কোলে দিয়ে এগিয়ে যায় মেয়ের কাছে। হাঁটুতে হাত রেখে নুয়ে যায় গম্ভীর মুখটির দিকে। ভুরু নাচিয়ে শোধায়, হাই গম্ভীর বাচ্চা, আপনার কি বিরক্তিকর এই মানুষটাকে মনে আছে? ইরামের গভীর মুখটিতে কোনরূপ ভ্রুক্ষেপ দেখা গেল না। সে চুপচাপ তাকিয়ে শ্রেয়ান পুনশ্চ হাত বাড়িয়ে দিয়ে বলল, পাপার জান, পাপাকে মনে আছে, এসো পাপার কোলে এসো। ইরামের মাঝে তখনও কোনো পরিবর্তন দেখা গেল না। শ্রেয়ান এবার খানিকটা ব্যথিত হলো। তার মানে ইরামের মনে নেই তাকে। সে ব্যথিত কণ্ঠে বলল, ও আপনার মনে নেই পাপাকে? তবে আমি চলে যাব। আপনি বিরক্ত হচ্ছেন? ঠিক আছে, আমি চলে যাচ্ছি বলেই শ্রেয়ান মেকি রাগ দেখিয়ে পিছু ঘুরে পা বাড়ায়। অমনি ছোট্ট একটি থাবা এসে গুটিয়ে রাখা শার্টের অস্তিন আঁকড়ে ধরল। শ্রেয়ান চমকালো। কপাল কুঁচকে ফিরে তাকালে একটি কড়া দৃষ্টি নজরে আসলো। সেই চিরচেনা কড়া দৃষ্টি দেখতেই শ্রেয়ানের মধ্যে উৎফুল্লতা বাড়তে লাগলো। ছোট্ট থাবাটির দিকে তাকিয়ে মেকি রাগ দেখিয়ে বলল, না, আমি আর বিরক্ত করব না তোমায়। আমি চলে যাচ্ছি, টাটা, বাই বাই বলেই শ্রেয়ান শার্টের অস্তিন ছাড়িয়ে পা চালালো। মিনিট 1 পার হয়ে গেলেও যখন ছোট্ট মেয়েটির কোনো আওয়াজ পেল না, তখন দরজা পর্যন্ত এগিয়ে যাওয়া শ্রেয়ান
পিছু ফিরে তাকায়। ঠিক ছোট্ট মেয়েটির চোখে চোখ রাখল। তাকে অবাক করে দিয়ে সহসা ইরাম ছলছলে নয়নে ঠোঁট উল্টে চিৎকার করে কেঁদে উঠল। রীতিমতো হাত পা ছুড়ছে সে। এক কেমন মজা! এতদিন পরে এসেও এত নাটক করতে হবে, এই রাগ কি সহ্য করা যায়? তাই তো মেয়েটি চিৎকার করে রাগ জেদের প্রকাশ করছে। চোখে মুখে সে বেহাল অবস্থা। শ্রেয়ান উচ্চস্বরে হেসে উঠল মেয়েটির রাগে হাত পা ছোড়া দেখে। ছুটে এসে মেয়েকে এক প্রকার ছিনিয়ে নেয় সুস্মিতার কোল থেকে। বুকে চেপে ধরে হড়বড়িয়ে বলে, পাপা যাচ্ছি না মা। এই তো পাপা তোমার কাছেই আছি। দেখো পাপা, কোথাও যাচ্ছি না। এই মিলা, দরজা আটকাও, দেখাও আমার মেয়েকে। তার পাপা কোথাও যাচ্ছে না। মিলা দরজা আটকে দিল। শ্রেয়ান বন্ধ দরজা দেখিয়ে কান্নারত ইরামকে বলল, দেখো মা, দরজা বন্ধ করে দিয়েছে। পাপা কোথাও যাচ্ছি না। ইরাম কাঁদতে কাঁদতে সতর্ক দৃষ্টিতে একবার দরজা আরেকবার বাবার মুখটি দেখল। বাবা চলে যাবে না। আশ্বস্ত হতেই সে নীরবে বাবার গলা জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে শুয়ে রইল। তবে তখনও হেঁচকি তুলছে সে। বসার ঘরে সকলে ম্লান হাসল বাবা মেয়ের বন্ধন দেখে। বসার ঘরের এক কিনারা থেকে উঁকি দিয়া সুডোল মুখটিতেও হাসি ফুটে উঠল। সুস্মিতা এদিকে এসে ভাইয়ের শার্টের অস্তিন চেপে ধরে আহ্লাদি স্বরে বলল, আমার চকলেট এনেছো? বেশি করে এনেছো তো? শ্রেয়ান কিছু বলার আগেই সুমনা তেতে উঠল, এই শুধু তোর কি? ওখানে আমারও চকলেট রয়েছে। মামনি বুড়ো মানুষের এত চকলেট খায়? সুস্মিতার অসন্তোষ মাখা কণ্ঠ। সুমনা ফের তেতে উঠে বলল, এই সুস্মি, মোটেও আমায় বুড়ি বলবি না। চকলেট খেতে বয়স লাগে? এক হাতে ছেলে আরেক হাতে মেয়েকে নিয়ে সোফায় বসা শ্রেয়ান হতাশায় নিঃশ্বাস ফেলল। মা বোনের কলহে সে বলল, ওই যে ছোট্ট ট্রলিটাতে সব চকলেট, যত ইচ্ছে তত খেও, তবুও ঝগড়া বন্ধ করো। বলেই শ্রেয়ান এলোমেলো দৃষ্টি ফেলল। তৃষ্ণার্ত দৃষ্টি একটা চোরকে খুঁজতে ব্যস্ত। নির্দয় নারী যাওয়ার সময় হাসতে হাসতে পিছু ঘুরে আর বাড়ি ফেরার পর লুকিয়ে বসে। আজ বেশ বোঝাপড়া হবে মিষ্কি চোরের সাথে। অনুভূতি চোর এলোমেলো দৃষ্টিতে তাকাতে তাকাতে শ্রেয়ানের ভ্রু কুঁচকে গেল। বসার ঘরের এক কিনারা থেকে সাদা একটি কাপড় সরব সরে যেতেই পর মুহূর্তেই ঠোঁটের কোণা বেঁকে যায় অলস গতিতে। সে এলোমেলো দৃষ্টি ফেলে ব্যস্ত কণ্ঠে মাকে বলল, মামনি, গায়ে প্রচুর ধুলো ময়লা, তুমি ওদের একটু রাখো, আমি হাত মুখ ধুয়ে আসি। হা হা দে, তাড়াতাড়ি যা। তুই এই ময়লা হাতে ওদের ধরেছিস কেন? সুমনা বাচ্চাদের নিয়ে যেতেই শ্রেয়ান কোনো রকম লম্বা লম্বা পা ফেলে বসার ঘরে পেরুল। বসার ঘর পেরুতেই সে উঁকি দিয়ে সতর্ক দৃষ্টিতে একবার ব্যস্ত মা বোন আর বাবাকে দেখে নেয় সবাই নিজের কাজে। অতঃপর সে উগ্র হাতে পায়ের জুতো জোড়া খুলে ছুঁড়ে মারল। বাঁকা হেসে বিড়বিড় করে, 20 দিনের লুকোচুরি খেলা এবার শেষ বিবিজান, আপনার আজ খবর আছে। শ্রেয়ান সতর্ক দৃষ্টি ফেলে এক দৌড় লাগালো। অনুভূতি চোর ইরা ভয়ার্ত দৃষ্টি ফেলে ছুটছে হাওয়ার বেগে। লোকটার হাতে এত সহজে ধরা পড়া যাবে না। নিজের ঘরে ঢুকে দরজা লাগানোর জন্য পিছু ঘুরাতে গেলেই চোখের পলকে কেউ ছুটে এসে ক্ষিপ্র বেগে তার পেট জড়িয়ে এক পাক ঘুরিয়ে পাজা কোলা করে তুলে নেয়। হঠাৎ আক্রমণে ইরা ভয়ার্ত কণ্ঠে অস্ফুট শব্দ করে উঠল। পা দিয়ে দরজা আটকে শ্রেয়ান এক প্রকার ছুঁড়ে মারল তাকে বিছানায়। আঙ্গুলের ভাঁজে আঙ্গুল দেবে গেল। নিজের উপর ভারী এক
তনু দেবে যেতেই লাজে জর্জরিত ইরা বদ্ধ নেত্রে সেটে গেল গদিতে। অথচ ঠোঁটের কোণা ঠিকরে বেরিয়ে আসছে চাপা হাসি। আজ লোকটা তাকে ছেড়ে কথা বলবে না সে জানে। ঝড় থামল ক্ষীণ সময়ের ব্যবধানে। অবাক হয় ইরা। গলদেশে মুখ গুজে থাকা মুখটি সহ দেহ নিশ্চল। তবে এগুলো বরাবরই ইরার থেকে আড়ালেই থেকে যায়। ইরা বেশ সময় নিয়ে চোখ খুলল। সরব শেয়ান ঘাড় থেকে মুখ তুলে তাকায় মেয়েটির দিকে। চোখে চোখ মিলে যেতেই ইরা হড়বড়িয়ে আবার ঠাটিয়ে চোখ বন্ধ করে নেয়। ঠোঁট চেপে আটকানোর চেষ্টা করে ঠিকরে বের হওয়া লাজমাখা হাসি। শ্রেয়ান মিটিমিটি হেসে দেখে সেই চাপা হাসি রোধ করার প্রয়াস। হাত বাড়িয়ে দুগাল চেপে নিজের বুকে মুখ ফিরায় সে, কিন্তু ইরা জোরপূর্বক আবার ঘাড় কাত করে নেয়। শ্রেয়ান ফের গাল চেপে নিজের দিকে মুখ ফেরায়। মেয়েটি আবারও ঘাড় কাত করে নেয়। শ্রেয়ান আবারও গাল চেপে মুখ ফেরালো, কিন্তু এবার আর ঘাড় ঘোরাতে পারল না ইরা। চাপা হাসিটুকু ক্ষিপ্র বেগে কেড়ে নিল পুরুষালী ওষ্ঠদ্বয়। সুধৈর্য রাজত্বে 20 দিনের লুকোচুরি শাস্তি দিচ্ছে এক নির্দয় শাসক। এ কি মিষ্টি শান্তি! তবে একেবারে শান্তিটা একটু বেশিই মিষ্টি। কেননা অপরাধী যে নতশির শাস্তি গ্রহণ করছে, বরং শাসককে আরও উদ্বুদ্ধ করছে শান্তিদানে। দীর্ঘ বোঝাপড়া শেষ হয় ছেলের চিৎকার কর্ণকুহরে প্রবেশ করতেই। শ্রেয়ান চকিতে মেয়েটিকে ছেড়ে দেয়। ঘাড় কাত করে নিথর শুয়ে থাকা মেয়েটি ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। ধপ করে ইরার পাশে শুয়ে পড়া শ্রেয়ানও লম্বা নিঃশ্বাস ফেলল। হাত বাড়িয়ে মেয়েটির মাথা বুকের উপর উঠিয়ে নেয়। এক হাতে চুলের গোছার হাত বুলাতে বুলাতে পকেট থেকে ফোন বের করে কিছু লিখল। এটি ইরার মুখের সামনে ধরতেই ইরা আধো আধো নয়ন মেলে দেখল লেখাটি। সব উৎকণ্ঠা আছড়ে পড়ল তার মাঝে। হুড়মুড়িয়ে ইরা বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। ছেলের ঘুমের সময় হয়ে গিয়েছে, খাওয়াতে হবে। শুয়ে শুয়ে হাসতে থাকা লোকটির দিকে এক পলক তাকিয়ে ইরা ছুটে বের হয় কক্ষ থেকে। শ্রেয়ান হাসল আবারও মেয়েটিকে পালাতে দেখে। শ্রেয়ান ফ্রেশ হয়ে কাপড় বদলে বের হতেই দেখল মায়ের আঁচলের নিচে লুকিয়ে থাকা ছেলে শব্দ করে আ উ শব্দ করে দুধ খাচ্ছে। ইরার থুতনি ঠেকেছে বুকে। সে মৃদু হেসে চুলে হাত গলাতে গলাতে ঘর থেকে বের হয়। মেয়েকে কোলে নিয়ে পরিবারের সাথে খাবার টেবিলে গিয়ে বসল। ইরামের 8.5 মাস বয়স চলছে। এখন একটু আধটু সলিড খাবার তাকে দেয়া হয়। শ্রেয়ান বসতে বসতে উচ্ছ্বসিত কণ্ঠে বলল, মামুনি, ইরামের জন্য চেরি জাতীয় অনেক ফল এনেছি। এগুলো এই সপ্তাহের মাঝে খাইয়ে ফেলবে। সে খুব মজা করে খাবে দেখো। সুমনা কপাল কুঁচকে বলল, সবজি সিদ্ধ দিচ্ছি। এখনই যদি এত মজার মিষ্টি খাবার দেই তবে সে এগুলো আর খেতে চাইবে না। খাবে মামুনি, নিয়ম করে সব উল্টো পাল্টে দিলেই খাবে। শ্রেয়ান নিজের ব্যাগ থেকে ফলগুলো বের করতে লাগলো। বক্সে বক্সে রাস্পবেরি, মালবেরি, ব্লুবেরি, চেরি, কিউ, এভোকেডো, কত কি। এগুলো সে বুঝে বুঝে কিনেছে। মেয়ের বাড়ন্ত এই বয়সটাতে এগুলো বড্ড উপকারে আসবে। সে এভোকেডো কেটে সেটি করে মেয়েকে নিয়ে সোফায় বসল। ইরামের মুখের সামনে ধরলে ইরাম চোখ পিটপিট করে তাকালো বাবার দিকে। শ্রেয়ান হেসে বলল, আমার মা খাবে না? পাপা খাইয়ে দিচ্ছি তো।
রাম প্রতিক্রিয়াহীন নীরবে খাবার মুখে তুলে নেয়। সুমনা বেশ হতাশ হলো বাচ্চা মেয়েটির মুখ দেখে। এতদিন তারা কত কি করে একটু খাওয়াতো, অথচ এখন কি ভদ্র বাচ্চার মতো খেয়ে নিচ্ছে। ছেলে ঘুমিয়ে পড়লে ইরা তাকে কোলে নিয়ে বেরিয়ে আসে। সে একা ঘরে কখনো রাখে না বাচ্চাদের। বাবার কাঁধে শুয়ে শুয়ে গুনগুন করতে থাকা ইরামেরও ততক্ষণে আরামের ঘুম নেমে আসলো চোখে। এতদিন তো এই আদরটুকুই অপেক্ষায় ছিল, আজ যখন পেল সে সর্বশান্ত। খাওয়া দাওয়া শেষ হতেই সুমনা ছেলের কাছে গিয়ে বলল, দাদুমণিদের আজ আমার কাছে দে, ওরা তো ঘুমিয়েই পড়েছে, সমস্যা হবে না। কতদিন পর এসেছিস, একটু বিশ্রাম নেওয়ার সুযোগ পাসনি। আজ ওরা আমার কাছে থাকুক, তুই ভালো করে বিশ্রাম নে। মাত্র দুদিনের ন্যাপ, রাত গেলে একদিন শেষ। দে। সুমনা হাত বাড়িয়ে দিল ছেলের কাছে। শ্রেয়ান নীরবে কোনো প্রকার দ্বিরুক্তি ছাড়া মেয়েকে মায়ের কাছে বাড়িয়ে দিল। তার মতো ভদ্র বাধ্যগত ছেলে এ জগতে যেন আর দুটি নেই। ইরা অবুঝ নয়নে মা ছেলের কাজ দেখছে। সুমনা নাতনিকে কোলে নিয়ে ইরাকে ইশারা করে বলল, ওকে নিয়ে আমার ঘরে এসো। ইরা বুঝল না। সুমনা আবার বলল, আমার সাথে এসো। ইরা নীরবে শ্বশুরকে অনুসরণ করল। সুমনা বিছানার মাঝ বরাবর ভাই বোনকে শুইয়ে দিয়ে ইরাকে পাঠিয়ে দিল। ইরা অবুঝের ন্যায় ছেলে মেয়েকে রেখে বেরিয়ে আসে। বারবার পিছু ফিরে তাকালো সে। ছেলে মেয়ে তো রাতে একবার হলেও ওঠে। শাশুড়ির মুখের উপর নাও করতে পারছে না। সাদা জামদানির সাথে হাতে কানে গলা স্বর্ণের কিছু অলংকার, উজ্জ্বল শ্যামলা গায়ের বরণ যেন জ্বলজ্বল করছে। ঠোঁট দুটো চেরির ন্যায় রংচঙে হয়ে আছে। এগুলো শাশুড়ির আদেশেই পরেছে ইরা, নয়তো এমনিতেই লোকটার সামনে যেতে লজ্জা লাগে। আবার এমন সাজগোজা, সেই সাজগোজের কারণ যখন হয় খোদ লোকটা নিজেই খেয়াল করে, যখন দেখবে তাকে নিশ্চিত প্রচুর লজ্জা দেবে, তখন ইরা কীভাবে সামলাবে, কোথায় মুখ লুকাবে? বলে দেবে মা তাকে জোর করে এগুলো পরিয়েছে। ছিমছাম গরমে দেহটি দুটো হাতের মাঝে আবদ্ধ হতেই ইরা হকচকায়। ঘাড় ঘুরিয়ে তাকানোর আগেই বা কাঁধে একটি দাড়িযুক্ত থুতনি ঠেকল। জড়িয়ে ধরা দুই হাতের আঁচলার থাকা ফোনটি একটু উপরে তুলল শ্রেয়ান। লিখল, ইরা সেজেছেন? এরা কম্পিত হাত উঠিয়ে শ্রেয়ানের ফোনটিতে ছোট্ট করে লিখল। শ্রেয়ান অলস হেসে আবার লিখল, আমার জন্য? ইরার কান দুটো অনতিবিলম্বে গরম হয়ে উঠল। হাত পা কেমন কাঁপছে। তবুও এই 20 দিনের করা দুঃসহ অপেক্ষা তো ভোলেনি। নিজের মধ্যে আগত নতুন এই অনুভূতি ইরা সামলে ওঠার প্রয়াস করে। গোটায় এক সংসার জীবন পার করে আসলেও প্রেমে তো সে প্রথম পড়ল। তাই হয়তো অনুভূতিরা এতটা লাগাম ছাড়া। সে কম্পিত হাতটা উঠিয়ে কল্পনীয় একটি জবাব লিখল, শ্রেয়ান ফের হাসল। বারান্দার রেলিং এর সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকা মানবীর মুখের উপর টুপ টাপ দু ফোঁটা পানি পড়তেই পলক ঝাপটায় তারা। মৌসুমের দোরগোড়া থেকে শ্রাবণ পালিয়েছে বহুদিন, তবে এই বৃষ্টি কোত্থেকে আসলো? হুটহাট বারিধারার আগমনে ভঙ্গুর দুই যুগলের মাঝে কোনরূপ বিরক্তি কিংবা নড়চড় দেখা না গেলেও তাদের মাঝে থাকা অনুভূতিরা বৃষ্টির ফোঁটার গতির ন্যায় নিজেদের তীব্রতা বাড়াতে লাগল। ফোঁটায় ফোঁটায় ভিজে উঠল দুটি বদন। একে অপরের উষ্ণ আলিঙ্গনে প্রকৃতির শীতলতা ফিকে পড়ল। শ্রেয়ান বেশ কিছুক্ষণ সময় নিয়ে লিখল,
আমার জন্য সেজেছেন, তবে তো খুশি হয়ে আমি উপহার দিতে হয়। উপহার হিসেবে তো একটু ভালোবাসতে হয়। ভালোবাসা যাবে কি? যে উঠা নারী অবয়ন আর একটু সেটে যায় প্রশস্ত বক্ষ মাঝে। পুরে মৃদু কোলাহল আড়ম্বরপূর্ণ চারিদিক। স্ট্রিট লাইটের আলো স্পষ্ট, রাতে কমতে থাকা জনজীবনের ব্যস্ততা, অথচ অনুভূতির টানাপোড়েন। নিশ্চয় দুই মানব মানবী ততক্ষণে ধরিত্রীর সাথে বিচ্ছেদ ঘোষণা করতে মারিয়া হয়ে উঠল। বৃষ্টি ভেজা দুটি বদন অনুভূতির জোয়ারে ভাসতে রাজি। শুধু এই জোয়ারে ভাসার শর্ত হচ্ছে এ জীবনে কখনো একে অপরের সঙ্গ ছাড়া যাবে না। কম্পিত হাতে পরবর্তী জবাবটি ও হা লিখতে সযত্নে নারী দেহটি বক্ষ মাঝে আগলে নিল সুবিশাল দেহটি। ফোনটি অবহেলায় বেতের সোফার পড়ে রইল। বারান্দা পেরিয়ে নিজের আদলের কাছে অতি ক্ষুদ্র দেহটি নিয়ে ঘরে ঢুকলে ঘরটি তমসায় মিলিয়ে গেল। অন্ধকার ঘরে আরশির সামনে টুলে বসা মানবীর মিলান, বশীভূত নারী ও সমহীন দৃষ্টি নিজের সম্মুখে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে। মনে প্রশ্ন বয়ে চলে, মানুষটার দেয়া অনুভূতি এত তীব্র কেন, যার সামান্য চাহনিতেই ইরা দৃষ্টি নত করতে বাধ্য হয়? ছুঁয়ে দিলে তো মরণ নিশ্চিত। ওই গম্ভীর নিটল দৃষ্টিতে তাকিয়ে থাকার শক্তি এখনো অর্জন করেনি ইরা। পৃষ্ঠদেশ বরাবর ব্লাউজের শেষ বোতামটা খুলে যেতেই নত দৃষ্টি, নত শির লেপ্টে গেল অমাননীয় উদরে। দেহ থেকে ওই ক্ষুদ্র পোশাকটি সরে গেলেও শাড়ির আঁচলটাকে একটুও নড়বড়ে হতে দেখা গেল না। মেয়েটির থেকে দৃষ্টি সরিয়ে শেয়ান চোখ রাখে ঠিক আরশি বরাবর। দেবে যাওয়া সিদ্ধারা ফর্সা উন্মুক্ত পৃষ্ঠদেশ অদ্ভুতভাবে পুরুষটির মাঝে কোনো অনুভূতির যোগান দিতে পারল না। পারবেই বা কী করে? প্রিয় মানুষটার ব্যথায় যে তার অন্তঃস্থল ব্যথা অনুভব হয়। লজ্জায় মুখ লুকালো ইরার। ভরসার জায়গার তার থেকে সরে যেতেই সে গুটিয়ে গেল। জড়সড় হয়ে টুলে বসে রইল সে। শ্রেয়ান তার পিছু গিয়ে দাঁড়ায়, হাঁটু গেড়ে বসে। উত্তপ্ত নিঃশ্বাস নগ্ন পৃষ্ঠদেশে আছড়ে পড়তেই খাল ভরিয়ে উঠল ঝিমিয়ে পড়া মেয়েটি। তবে সেদিকে বিন্দুমাত্র ভ্রূক্ষেপ নেই শ্রেয়ানের। তার অক্ষিপটে ভাসছে ফর্সা পৃষ্ঠদেশে স্পষ্টভাবে বেল্টের আঘাত। কেমন বিবর্ণ সেই রং, দেখলেই বুক চামচে ধরে। খুব ব্যথা পেয়েছিল নিশ্চয়। বোবা বধির মেয়েটা হয়তো চিৎকার করতেও পারেনি। মেয়েটি কখনো এমন কিছুর হকদার নয়, তবে কেন তার এই ভয়ঙ্কর পরিণতি? অনুভূতিতে কাবু মেয়েটি হকচাকালো নগ্ন পৃষ্ঠদেশে দাড়ি যুক্ত মুখটির স্পর্শ পেতেই। কিন্তু তার অনুভূতিরা মুখ থুবড়ে পড়ল পৃষ্ঠদেশে গরম জলের অভ্যাস পেতে। ইরা সংকুচিত হয়। মানুষটা কি কাঁদছে, কিন্তু কেন? সে অনুভূতি ব্যক্ত করার সুযোগ পেল না। তার আগেই অজস্র নরম স্পর্শ ছুঁয়ে যেতে লাগল ইরার আঘাতপ্রাপ্ত বিবর্ণ সেই চর্ম। ইরার দেহাবয়ব ম্লান হয়ে আসলো। তবে কি আজও মানুষটার ব্যক্তিত্ব পুরুষালী চাহিদার কাছে জিতে গিয়েছে? নয়তো নগ্ন দেহের ঘ্রাণ ছেড়ে কোনো পুরুষ স্ত্রীর প্রাক্তনের দেয়া আঘাতে মলম লাগায় একের পর এক অজস্র চুম্বন প্রয়াসরত ইরার আঘাতগুলো মুছে ফেলতে। কিন্তু তা কি আদৌ সম্ভব? মানুষটার ব্যর্থ প্রচেষ্টা নাকি সফল? ইরা ফুঁপিয়ে কেঁদে উঠল। ঘাড় ঘুরিয়ে তাকায় অশ্রুসিক্ত পুরুষালী আখিদ্বয়ের দিকে। বিলম্বহীন জীবনের সব ক্লেশ আঘাতকে
পিছু ফেলে সবেগে ঝাঁপিয়ে পড়ল মানুষটার বুকে। ঝাঁপিয়ে পড়া দেহটিকে শ্রেয়ান সযত্নে আগলে নেয়, কান্নারত মুখটিতে চুম্বনে চুম্বনে ভরিয়ে তুলল। ফিসফিসিয়ে বলল, আর কখনো আমার ইরার দেহ কেন তার অন্তরালে লুকিয়ে থাকা মনটিকে কোনো দুঃখ আঘাত ছুঁতে পারবে না। শুনল না ইরা সেই মোহনীয় দৃঢ় প্রতিজ্ঞা। সে তো মগ্ন সঠিক মানুষটার ভালোবাসায় নিজেকে বিলিয়ে দিতে। আর কোনো বিলম্ব নয়, এবার একটু সুখ চায় ইরা। অর্ধনগ্ন পৃষ্ঠদেশ বিছানায় ঠেকালো। মুখের সামনে ভেসে উঠল সুদর্শন সেই প্রিয় মুখটি। প্রথমবারের মতো ইরা উদ্যোগে ছুঁয়ে দিল পুরুষালী ওষ্ঠদ্বয়। ক্ষীণ সেই স্পর্শে শ্রেয়ান বিমুগ্ধ। পর মুহূর্তগুলো যেন সুখ, ভালো লাগা, ভালোবাসার সমারোহে এক সমহিত মুহূর্ত। কেউ কোনো কমতি রাখল না একে অপরের বিগত জীবনের ক্লেশ চুষে নিতে। সময়গুলো বহমান, রাতের কয়েক প্রহর কেটে গেল একে অপরের ক্লেশগুলোর সাথে বোঝাপড়া করতে করতেই। ভোর রাতে এক নতুন প্রারম্ভে অর্ধসিক্ত দুই মানবীর মাঝে শোভা পায় দুটি নিষ্পাপ প্রাণ। তাদের এক কথায় ইরা আর শ্রেয়ানের প্রাণ ভোমরা বললে খুব একটা ভুল হবে না। ছেলেকে বুকে জড়িয়ে ইরা স্মিত হেসে তাকায় আধো আলোয় স্পষ্ট পুরুষালী মুখটির দিকে। বুকে গাল দাবিয়ে শুয়ে থাকা মেয়ের চুলে হাত বোলাতে থাকা মানুষটার স্থির দৃষ্টি তো কখন থেকে বিবদ্ধ অপার্থিব সৌন্দর্যের অধিকারী তার স্ত্রী মুখপানে। সুখ বলতে এর থেকে অধিক কিছুই শ্রেয়ান বোঝে না। এর থেকে অধিক সুখের আর কি আছে এই ধরণীতে।